হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউসিসিএফ সেকেন্ড সেমিস্টার। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু কম্পালসারিতে এই বছর রয়েছে সি ভ্যাকে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সেকেন্ড সেমিস্টারের সি ভ্যাকের যাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম আছে তাদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ মডিউল 1 থেকে ক্লাসটি আজকে ভীষণ গুরুত্বপূর্ণ, ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এখান থেকে তোমাদের প্রশ্নমান 2 এর কিন্তু কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। মাত্র 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমার থেকে নোটস নেবে, এই বিষয়গুলোর ক্লাসগুলো করবে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। কিন্তু আমরা এখন নিচ্ছি মাত্র 99 টাকা পুরো রেজিস্ট্রেশন ফিস নিচ্ছি, কোনো কোর্স ফি কিন্তু আমরা নিচ্ছি না। পুরো 6 মাস 99 টাকায় রেজিস্ট্রেশন করলে পারে পুরো 6 মাস, অর্থাৎ কি সেকেন্ড সেমিস্টারটা তুমি ফ্রি অফ কস্টে আমাদের কাছে পড়তে পারছো। তো চলো শুরু করছি আজকে প্রশ্নমান 2 এর 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই প্রশ্ন যে হোয়াট ইজ কল্ড ইন্ডিয়ান নলেজ সিস্টেম, বা আমরা ভারতীয় জ্ঞান ব্যবস্থা বলতে কি বুঝি, বা আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলতে আমরা কি বুঝি। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় জ্ঞান ব্যবস্থা বলতে বোঝায় ভারতের প্রাচীন ঐতিহ্য। তাহলে আমাদের যে প্রাচীন কালের ঐতিহ্য রয়েছে, যেমন বেদ, বেদাঙ্গ, রামায়ণ, উপনিষদ, মহাভারত ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে জ্ঞান অর্জন করাকে কি বলছে, সংস্কৃতিতে লালিত জ্ঞান, প্রজ্ঞা এবং জ্ঞানের বিভিন্ন শাখা। এটি শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্মিক জ্ঞানের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, বরং বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, শিল্পকলা, সাহিত্য, দর্শন, রাষ্ট্রনীতি এবং সমাজবিদ্যা সহ জ্ঞানের কিন্তু বিস্তৃত ক্ষেত্রকে কিন্তু অন্তর্ভুক্ত করে। তাহলে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা ভারতীয় জ্ঞান ব্যবস্থার মধ্যে মানে ভারতের যতগুলো শাখা রয়েছে সমস্ত শাখা, অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে আমার ধর্মীয় হতে পারে, আধ্যাত্মিক হতে পারে, বিজ্ঞান হতে পারে, গণিত হতে পারে, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, শাস্ত্র, শিল্পকলা, প্রত্যেকটা বিষয় কিন্তু এই জ্ঞান ব্যবস্থার মধ্যে আসবে। তো ভারতীয় জ্ঞান ব্যবস্থা হলো ভারতীয় উপমহাদেশে কয়েক সহস্রাব্দ মানে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর ধরে গড়ে ওঠা জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা এবং মূল্যবোধের এক বিশাল ভান্ডার আমরা বলতে পারি, যা আজও কিন্তু প্রাসঙ্গিক এবং মানব জাতির জন্য কিন্তু অমূল্য সম্পদ। তাহলে ভারতের যে জ্ঞানের ভান্ডার রয়েছে সেটা কিন্তু বিশ্বের মানব জাতির কাছে এক অমূল্য সম্পদ আমরা বলতেই পারি। ক্লিয়ার? চলে আসবো পরবর্তী প্রশ্নে, ভারতীয় জ্ঞান ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। কি বলছে, ভারতীয় জ্ঞান ব্যবস্থার 2টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য বলতে পারি গুরু শিষ্য পরম্পরা। আমরা লক্ষ্য করবো গুরু শিষ্য পরম্পরা এখানে দেখা যায়। তো বলছে জ্ঞানার্জনের একটি ঐতিহ্যবাহী পদ্ধতি হলো গুরু শিষ্য পরম্পরা। এখানে কিন্তু একজন অভিজ্ঞ গুরু বা শিক্ষক কিন্তু ব্যক্তিগতভাবে শিষ্যকে কিন্তু জ্ঞান দান করে থাকে। ঠিক আছে, এই পদ্ধতিতে কেবল তাত্ত্বিক জ্ঞানই কিন্তু নয়, ব্যবহারিক দক্ষতা এবং নৈতিক মূল্যবোধও কিন্তু শিক্ষকের মাধ্যমে কিন্তু শিষ্যের মধ্যে সঞ্চারিত হতেও কিন্তু আমরা দেখি। নেক্সট বলছে ধর্মবিদ্যা ও দর্শন। কি বলছে, ভারতীয় জ্ঞান সম্ভারে ধর্মবিদ্যা এবং দর্শনের কিন্তু গুরুত্বপূর্ণ স্থানও রয়েছে। বলছে এটি মানবিক মূল্য, নৈতিকতা এবং আধ্যাত্মিকতার উপর কিন্তু ভিত্তি করে তৈরি হয় এই বিষয়টা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসবো আমরা, ভারতীয় জ্ঞান ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করো। কি রয়েছে ভারতীয় জ্ঞান ব্যবস্থার গুরুত্ব সেই নিয়ে কিন্তু আলোচনা করব। কোশ্চেন্স গুলো লিখে নাও, উত্তরগুলো তোমাদের সুবিধা হবে। কি বলছে দেখে নাও, প্রথম প্রশ্ন, এখানে প্রথম পয়েন্ট, ঐতিহ্য ও সংস্কৃতির কিন্তু ধারক ভারতীয় জ্ঞান ব্যবস্থা। বলছে ভারতীয় জ্ঞান ব্যবস্থা আমাদের প্রাচীন ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি, দর্শন এবং জীবনবোধের ভিত্তি স্থাপন করে কিন্তু। এটি বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থের মতো মূল্যবান সাহিত্য ও জ্ঞান ভান্ডারকে কিন্তু ধারণ করে, তা যা আমাদের সাংস্কৃতিক পরিচয়কে কিন্তু সমৃদ্ধ করতে পারে। দেন বলছে জ্ঞানের বিভিন্ন শাখার উৎসের কথা আমরা বলতে পারি। বলছে প্রাচীন ভারতে জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা যেটাকে আমরা আয়ুর্বেদ বলছি, দেন স্থাপত্য, বাস্তুশাস্ত্র, সঙ্গীত, শিল্পকলা, রাষ্ট্রনীতি এবং দর্শনের মতো জ্ঞানের বিভিন্ন শাখা কিন্তু বিকশিত হয়েছিল। ভারতীয় জ্ঞান ব্যবস্থা এই শাখাগুলির মূল ভিত্তি স্থাপন করে এবং পরবর্তীকালে কিন্তু বিশ্বজুড়ে জ্ঞানের অগ্রগতিকেও কিন্তু গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রাখে। ঠিক আছে, চলে আসবো আজকে 4 নাম্বার প্রশ্ন। বলছে বেদের শেষ ভাগের নাম কি এবং বেদের অপর নাম কি? ধ্যান দিও। বলছে বেদের শেষ ভাগের নাম হচ্ছে বেদান্ত বা উপনিষদ
এবং কি বলেছে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। কেন শ্রুতি বলা হয় বেদকে? বলছে শ্রুতি শব্দের অর্থ হলো যা শোনা হয়েছে বা যা শুনে শুনে মনে রাখতে হয়। মনে করা হয় যে ঋষিরা গভীর ধ্যানের মাধ্যমে এই জ্ঞান লাভ করেছিল এবং এটি শিষ্য পরম্পরায় শ্রবণের মাধ্যমে কিন্তু প্রচারিত হয়েছিল, তাই এর নাম শ্রুতি। অর্থাৎ কি আমার বাবা আমাকে কোনো একটা কথা বললো এবং সেই কথা আমি আমার পুত্রকে, এবং সেই কথা সে তার পুত্রকে, এভাবে বংশ পরম্পরায় যে জ্ঞানটা অবধারিত হয় সেটাকে বলা হচ্ছে এখানে মানে বেদ মানে বেদ কথার অর্থ তো জ্ঞান। এবার এই জ্ঞানটা বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হচ্ছে, এটাকে শুনে শুনে মনে রাখতে হতো। বেদ কিন্তু প্রথম অবস্থায় লিখিত ছিল না, এটা মুনি ঋষিদের বাণী ছিল, ঈশ্বরের মুখ নিঃসৃত বাণীকে ঋষি মুনিরা কি করতো বলতো, পরবর্তীকালে তারা বিভিন্নদের মানে ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত করতো এবং সেই জ্ঞানই বংশ পরম্পরায় একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলতে থাকতো। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে। লৌকিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়? এটাই আজকের শেষ প্রশ্ন। ধারাবাহিকভাবে প্রতিদিন 5টা করে প্রশ্ন নিয়ে আলোচনা হবে। তো বলছে বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়? বেদ কবে রচিত হয়? ধ্যান দেবে। উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয়, এটা কি বলছে? আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে মানে 1500 অব্দ মানে খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু রচিত হয়। ঋগ্বেদ যা প্রাচীনতম বেদ এই সময়ের প্রথম দিকে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 1200 শতাব্দীর মধ্যে কিন্তু রচিত হয়েছিল বলে এটা মনে করা হয়। অন্যান্য বেদের মধ্যে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ এটাকে পরবর্তী বৈদিক যুগ বলা হয়। পরবর্তী বৈদিক গ্রন্থগুলি কিন্তু পরবর্তী শতাব্দীগুলিতে রচিত হয়, মানে এর পরবর্তী শতাব্দীতে। ঠিক আছে, মানে 1200 পর থেকে শুরু করে 500 পর্যন্ত যদি আমরা দেখি খ্রিস্টপূর্বাব্দ, এর মধ্যে রচিত হয়েছিল পরবর্তী বেদগুলো। তো আজকের এই ক্লাসটি এতটুকুই থাকছে। তো তোমরা যারা ভাবছো বা মনে করছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে, আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপেও কিন্তু তোমরা এই কোর্সটা লঞ্চ করা হয়েছে, সেই কোর্সটা পেয়ে যাবে। কিন্তু অ্যাপে কিন্তু কোর্সের ফিস রয়েছে 199 রুপিসের বিনিময়ে তোমরা অ্যাপ থেকে সরাসরি আমাদের পিস্টিকল এডুকেশন বলে যে অ্যাপ রয়েছে সেখানে তুমি যাবে, যাওয়ার পর তোমার ইউনিভার্সিটি সিলেক্ট করবে, ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে তোমার কোন সেমিস্টার সিলেক্ট করবে, কোন সেমিস্টার সিলেক্ট করার পরে তোমার যে সাবজেক্টের দরকার সিভ্যাকে গিয়ে ক্লিক করলেই তোমার কিন্তু এই কোর্সটা চলে আসবে সামনে, সেখান থেকে তুমি সরাসরি পারচেস করে নিতে পারো। অথবা ম্যানুয়ালি যদি আমাদের কাছে যুক্ত হও তাহলে কিন্তু 99 রুপিসে কিন্তু এই কোর্সটা পেয়ে যাবে। ওকে, অ্যাপ থেকে নিলে 199, সেম কোর্স যদি আমাদের কাছ থেকে সরাসরি নাও তাহলে 99 পেয়ে যাবে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।